নমস্কার। সুচিত্রা ভট্টাচার্যের মিতিন মাসি থেকে আজকের গল্প ঝাও জিয়েন হত্যা রহস্যের তৃতীয় এবং শেষ ভাগ। ঠিক বুঝলাম না স্যার। তাহলে একটু ইতিহাসে ঢুকতে হয়। 13th সেঞ্চুরিতে চেঙ্গিস খান নাতি কুবলাই খাঁ চীন দখল করেছিল। তাদের হটিয়ে প্রায় 100 বছর পর মিংদের রাজত্ব প্রতিষ্ঠিত হয়। মিংদের আমলকে বলা হয় চীনের স্বর্ণযুগ। কুশল বলল, জানি। ওই সময় চাইনিজ ওয়াল তৈরি হয়েছিল, আরও অনেক কিছুই হয়েছিল, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সবেতেই তখন চীনের রমরমা। মিং রাজত্ব প্রতিষ্ঠার 100 বছর পরে এক বিখ্যাত চীনা অভিযাত্রীর জন্ম হয়। সালটা 1371। তার নাম মা সান পাও। ইতিহাস তাকে জানে অ্যাডমিরাল জেং নামে। শৈশব থেকেই বেচারা অনাথ। বড় হয়ে তিনি হলেন রাজা ইয়ং লোর এক সৈনিক। রাজা তাকে খুব ভালোবাসতেন। নৌযোদ্ধা হিসেবে তার খুব নাম হয়েছিল বলে রাজা তাকে নৌবাহিনীর বড় পদে বসান। তারপর হঠাৎই একদিন হুকুম দেন, তোমাকে আর যুদ্ধ করতে হবে না, তুমি চীনের প্রতিনিধি হয়ে দেশে দেশে ঘোরো, আর পারলে নতুন নতুন জায়গা খুঁজে বার করো। তারপর থেকে শুরু হলো জেংয়ে নৌ অভিযান। একবার নয়, 7বার বেরিয়েছিলেন তিনি। প্রথমবার গিয়েছিলেন মাত্র 34 বছর বয়সে। সঙ্গে ছিল 62টা জাহাজ আর 27,800 মতো অনুচর। আরিব্বাস, কুশলের চোখ কপালে। এটাই তো একটা নৌবহর। বলতে পারো প্রথমবার জেং গিয়েছিলেন ভিয়েতনাম, মালাক্কা, জাভা, শ্রীলঙ্কা। আমাদের কোচিন কালিকটেও এসেছিলেন ভাস্কো দা গামার 93 বছর আগে। সেই জেংই তার 6ষ্ঠ অভিযানের সময় আফ্রিকা পেরিয়ে অতলান্তিক পাড়ি দিয়ে পৌঁছেছিলেন আমেরিকায় 1421 সালে। আমরা কলম্বাসের আমেরিকা আবিষ্কারের গল্প শুনি। কলম্বাস কিন্তু তখনও জন্মাননি। টুপুর পায়ে চেঁচিয়ে উঠল, বলছেন কি স্যার, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেননি? আমেরিকা আবার আবিষ্কার করার কি আছে? আমেরিকা বলে দেশটা তো ছিলই। সেখানে অন্তত 30,000 মানুষ থাকতো। ইনকা, আজটেকের মতো উন্নত সভ্যতা ছিল সেখানে। শুধু তাই নয়, ভাইকিংরা, মানে যারা ইউরোপের উত্তর দিকে থাকতো, প্রকাণ্ড চেহারা, জলদস্যু হিসেবে যাদের খুব বদনাম ছিল, তারাও কলম্বাসের আগে আমেরিকা গিয়েছিল। কলম্বাসকে অকারণে হিরো করা হয়েছে। যাই হোক, ওই মো ই টং ছিলেন জেংয়ের সঙ্গী। ম্যাপ আঁকার কাজে দারুণ তুখর ছিলেন মো। তিনি দেশে দেশে ঘুরতে ঘুরতে আস্ত একখানা ম্যাপ বানিয়ে ফেলেছিলেন পৃথিবীর। অবশ্য ফুসাংয়ের বানানো মানচিত্র তাকে হেল্প করেছিল। ফুসাং নামটা শুনেছি না? টুপুর কুশলের দিকে তাকালো। মেইলি বলছিল না? হ্যাঁ তো। কুশল ঢকঢক ঘাট নাড়ল। শিবতোষবাবুকে জিজ্ঞেস করলো, ফুসাং কে স্যার? তিনিও এক জলের পোকা। তিনি সমুদ্রে চক্কর খেয়েছিলেন 7ম শতাব্দীতে। চীনে ফুসাংকে একজন প্রবাদ পুরুষ বলে মানা হয়। টুপুর বলল, বেশ তো, এসব নয় বুঝলাম, কিন্তু ম্যাপটা আমাদের দেশে এলো কিভাবে? বলা খুব কঠিন। ইনফ্যাক্ট ম্যাপটা তো থাকার কথা নয়। কেন? সে আর এক ইতিহাস। 6বার সমুদ্র অভিযান শেষ করে জেং যখন দেশে ফিরলেন, তখন রাজা ইয়ং লো মারা গিয়েছেন। নতুন রাজা হয়েছেন হুংশি। তিনি সিংহাসনে বসার পর একটা আশ্চর্য ঘটনা ঘটল। হঠাৎ একদিন বাজ পড়ে রাজপ্রাসাদ চৌচির। রাজার মন্ত্রণাদাতারা তখন রাজামশাইকে বোঝালো ওই সমুদ্র অভিযানই নাকি যত নষ্টের গোড়া। ওই জন্যেই নাকি বজ্রের দেবতা কুপিত হয়েছেন। ব্যাস, যায় কোথায়? অমনি রাজা জেং এর ওপর চোটে লাল। ফের সমুদ্রে যাওয়া তো বন্ধ হলোই। জেংয়ের কাছ থেকে সব কাগজপত্র নথি কেড়ে নিয়ে রাজামশাই জ্বালিয়ে দিলেন। ওই ম্যাপটাও তখনই পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা। তবে মো ছিলেন ধুরন্ধর। বিপদের গন্ধ পেয়ে আগেভাগে সরিয়ে ফেলেছিলেন ম্যাপটা। তারপর থেকে ওটা লুকোনোই ছিল। প্রায় 350 বছর পর ওই মোর বংশধররাই ম্যাপটার গোটা 4-5 কপি করান, যাতে ভবিষ্যতে মানচিত্রটা নিশ্চিহ্ন না হয়ে যায়। সম্ভবত জিয়েনের কেনা মানচিত্রখানা ওই কপিগুলিরই একটা। শিবতোষবাবু থামলেন। মিতিন নিশ্চুপ হয়ে শুনছিল। হঠাৎই তার স্বর ফুটেছে, এটা খুবই সম্ভব। মোটামুটি ওই সময় থেকেই তো বেঙ্গলে চীনারা আসতে আরম্ভ করে। তাদের কেউই হয়তো নিয়ে এসেছিল ম্যাপখানা। হয়তো নয়, তাই হয়েছে। শিবতোষবাবু দৃঢ় স্বরে বললেন, জিয়েন আমাকে জিনিসটার যা বর্ণনা দিয়েছিল,
কথায় ব্যাঘাত ঘটল। শিবতোষবাবুর স্ত্রী এসেছেন দরজায়। বললেন, গ্যারেজের লোক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, গাড়ি রঙের কাজ শেষ, পেমেন্ট দিতে হবে। শিবতোষ সামান্য অসন্তুষ্ট মুখে বললেন, তুমি চেক কেটে দাও না, রঙটা একবার দেখে নেবে না? দরকার নেই, তুমি তো দেখেছ। স্ত্রী দরজা থেকে সরে যেতেই আবার সৌম্য ভাব ফুটেছে শিবতোষের মুখে। হাসি হাসি মুখে টুপুরদের বললেন, তোমাদের একটা ভালো হিস্ট্রির ক্লাস হয়ে গেল, কি বলো? কুশলের ঘাড় পেন্ডুলামের মতো দুলছে। সে তো বটেই। মিতিন বলল, তাহলে স্যার বোঝা যাচ্ছে ওয়াল হ্যাঙ্গিংটা ছিল খুবই মূল্যবান, যার জন্য একটা মানুষ খুনও হয়ে যেতে পারেন। অবশ্যই, জিনিসটার দাম টাকায় মাপা যাবে না। বলে শিবতোষবাবুর চোখ পিটপিট। হঠাৎ খুনের কথা বললেন কেন? তবে কি জিএনের মৃত্যুটা? হ্যাঁ স্যার, মিস্টার জিএনকে মেরে ফেলা হয়েছে। ও নো! শিবতোষবাবু দু হাতে মুখ ঢাকলেন। মিনিট খানেক পর আস্তে আস্তে স্বাভাবিক হয়েছেন। বিড়বিড় করে বললেন, আমার বোঝা উচিত ছিল। জিনিসটা যখন উধাও হয়েছে তখনই তো। শিবতোষের স্বর আটকে গেল। গোটা ঘর নিঝুম, মাথার উপর ফ্যান ঘোরার আওয়াজটাই যা শোনা যাচ্ছে শুধু। মিতির নীরবতা ভাঙল। ভেঙে পড়বেন না স্যার, যা ঘটার তা তো ঘটেই গিয়েছে। এখন আপনাকে শক্ত হতে হবে। নিশ্চয়ই আপনি চান কালপ্রিট ধরা পড়ুক। শিবতোষবাবু দীর্ঘশ্বাস ফেললেন। বেচারা জিএন, পুয়োর সোল। আরও একটা দুটো প্রশ্ন করি স্যার, আপনার সঙ্গে মিস্টার জিএনের লাস্ট কবে দেখা হয়েছিল? অ্যাক্সিডেন্টের আগের দিনই। কোথায়? ইউনিভার্সিটিতে, আমার রুমে। ও তো ন্যাশনাল লাইব্রেরিতে আসতোই, তখন উল্টো দিকে আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্টও একবার ঢুঁ মেরে যেত। সেদিন জিএন অসম্ভব এক্সাইটেড ছিল। বলছিল সোমবার দিনই আমাকে জিনিসটা দেখিয়ে দেবে। কত টাকায় জিনিসটা উনি কিনেছিলেন আপনি জানেন? এক্স্যাক্ট অ্যামাউন্ট বলতে পারবো না, তবেও বলছিল জলের দরে। আর একটা প্রশ্ন, ডক্টর বাসব সমাদ্দার, ডক্টর তরুণ বসু, এদের তো আপনি চেনেনই। এরা মানুষ হিসেবে কেমন? শিবতোষবাবুর চোখ সরু হলো। ঠিক কি জানতে চাইছেন বলুন তো? তাহলে স্পষ্ট করেই বলি, আপনার কি মনে হয় ওই মহামূল্যবান জিনিসটার জন্যে এরা কেউ কোনোভাবে মিস্টার জিএনকে? কি যে বলেন আপনি! তাহলে তো আমাকেও সন্দেহ করতে হয়। ধরুন করছি। মিতিন হাসল। এবার বলুন। দেখুন, এরা দুজনেই বিদ্বান মানুষ। ইতিহাসবিদ হিসাবে এদের নামও আছে। এদের মধ্যে তরুণ খুব মেথডিক্যাল, অ্যাম্বিশাস, আর বাসববাবু আই ওয়ন্ট কমেন্ট। কেন? উনি একটু পিকিউলিয়ার, মাঝে মাঝে উল্টোপাল্টা কাণ্ড কারখানা করে বসেন। এই কেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তবু বলি, উনি একবার ন্যাশনাল লাইব্রেরিতে বইয়ের পাতা কাটতে গিয়ে ধরা পড়েছিলেন। খোঁজ নিয়ে দেখবেন ব্যাপারটা থানা পুলিশ অবধি গড়িয়েছিল। লাস্ট কোয়েশ্চেন, মিস্টার জিএন হঠাৎ প্রিন্সেপ ঘাটে কেন গিয়েছিলেন সে ব্যাপারে কোনো আইডিয়া করতে পারেন? শিবতোষ রায় স্থির চোখে তাকালেন। না, আমার পক্ষে বলা সম্ভব নয়। পরদিন বিকেলে টুপুর সবে স্কুল থেকে ফিরেছে। কুশল লাফাতে লাফাতে উপস্থিত। চকচকে চোখে বলল, এই জানিস, মিতিন মাসির আন্দাজে ঠিক। টুপুর ভারিক্কি মুখে বলল, মিতিন মাসি কখনোই ভুলভাল গেস করে না। তাই তো দেখছি, লিয়াংরা সত্যি কাল খবর পেয়ে গিয়েছে। পুলিশ কাল বিকেলেই লিয়াংয়ের বাবাকে জানিয়ে দিয়েছে আঙ্কেল জিএনের মৃত্যুটা অ্যাক্সিডেন্ট নয়, হোমিসাইড। লিয়াংরা তো আগেই সন্দেহ করেছিল, পুলিশ তো জাস্ট কনফার্ম করলো। তা ঠিক, তবে ওর বাবা নাকি একদম গুম হয়ে গিয়েছেন, কারো সঙ্গে কথাই বলছেন না। ওরকম হয়, সন্দেহটা সত্যি বলে প্রমাণ হলে একটা বড় ধাক্কা তো লাগেই। লিয়াংকে আমাদের কালকের কথাগুলো বললি? শুনে কি রিয়াকশান? বোঝা গেল না। ওর মুখে তো সহজে এক্সপ্রেশন ফোটে না, তবে খুব আগ্রহ নিয়ে শুনছিল। তোর কি মনে হয় রে, কাল অত ঘোরাঘুরি করে কোনো লাভ হলো? জ্ঞান বাড়ল, ডেটা জমলো, কাজের কাজ কিছু হলো কি? নিশ্চয়ই হয়েছে। মিতিন মাসি মিছিমিছি ছোটাছুটি করে না। তার মানে কাল যাদের মিট করলাম তারা যে কেউ কালপ্রিট হতে পারে। কুশল নাক কোচকালো। অবশ্য একটা ডিটেকটিভ বইয়ে পড়েছিলাম একজন প্রফেসর রাত্রিবেলা একদম বদলে যেত। তখন সে ডাকাতি, খুন, রাহাজানি সব কিছু করতে পারত। হয়তো ওই তিনজনের মধ্যে একজন ওরকম দুমুখো মানুষ হতে পারে, আবার নাও হতে পারে। তবে ওদের সঙ্গে বাতচিত করে একটা তো লাভ হয়েছে, ওয়াল হ্যাঙ্গিংটা যে একটা মহামূল্যবান বস্তু সেটা তো জানা গেল। আর ওটা কেনার পরে মৃত্যু মানে ওটা কেনার জন্যেই মৃত্যু, এবং ওটা খোয়া যাওয়াও কোনো কাকতালীয় ঘটনা নয়। মোটিভ ইজ ক্লিয়ার। এবার শুধু খেলিয়ে খেলিয়ে তোলার অপেক্ষা। অত সোজা নয় রে টুপুর, এখনও মিতিন মাসিকে প্রচুর দৌড়তে হবে। আঙ্কেল জিএনের স্কুল আছে, তার সহকর্মীদের কে কেমন আমরা জানি না,
কিন্তু তারা কি কেউ জিনিসটার দাম জানে, গুরুত্ব বোঝে? অবনী উঁকি দিয়েছেন টুপুরের ঘরে। সদ্য কলেজ থেকে ফিরেছেন, এখনও পোশাক বদলাননি। দরজায় দাঁড়িয়ে বললেন, কি তোমাদের চাইনিজ পাজল কদ্দূর? একটাও গিঁট খুলল? কুশল বলল, না মেসোমশাই, সুতো টানাটানি চলছে এবং গিঁট আরও শক্ত হচ্ছে। তাই তো? অবনী ঢুকে পড়লেন ঘরে। আমি কিন্তু তোমাদেরকে সেখানিকটা হেল্প করতে পারি। কিভাবে? তোমরা তো কাল জেনে এলে কিউরিও শপের মালিকের কোনো পূর্বপুরুষ নাকি এক চিনেম্যানের কাছ থেকে ওয়াল হ্যাঙ্গিং থুরি ম্যাপটা পেয়েছিল। আমি গ্যারান্টি দিতে পারি লোকটা এই কথাটা অন্তত মিথ্যে বলেনি। টুপুর বলল, কোন যুক্তিতে বলছো? কারণ বজবজের দিকটায় সত্যি একসময় চাইনিজ কলোনি ছিল। প্রপার বজবজ নয়, তার কাছাকাছি। জায়গাটার নাম এখন অছিপুর। এই অছিপুর নামটা কিভাবে হয়েছিল জানিস? আজ থেকে প্রায় 200 বছর আগে আতসু নামে এক ক্যান্টনি চীনা জাহাজ ভর্তি চা নিয়ে বাণিজ্যে যাচ্ছিল। পথে হঠাৎ প্রচণ্ড ঝড়ের ধাক্কায় জাহাজ সরতে সরতে এসে পড়ল বজবজের গঙ্গায়। জাহাজ গিয়েছে ভেঙে, তাই আতসুকে বজবজেই নামতে হলো। একেবারে অচেনা জায়গা, অজানা ভাষা, আতসুর তো মাথা খারাপ হওয়ার দশা। তবে জায়গাটার খুব পছন্দ হয়ে গিয়েছিল। তা তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বাংলার দণ্ডমুণ্ডের কর্তা ওয়ারেন হেস্টিংস আবার কোম্পানির গভর্নর জেনারেল। আতসু তার সঙ্গে দেখা করে তাকে চাটা খাওয়ালো, নিজের অবস্থাটা বোঝালো। হেস্টিংস তো চা খেয়ে বেজায় খুশি। আতসুকে একটা ঘোড়া দিয়ে বললেন, 1 ঘন্টায় যতটা জায়গা বের দিয়ে আসতে পারবে সবটাই তোমার। ব্যাস, জমি জমা পেয়ে আতসু থেকেই গেল। বজবজের কাছে একটা চিনির কারখানা খুলেছিল আতসু। চীনে তখন ঘোর দুঃসময়, দুর্ভিক্ষ, মরক, দাঙ্গা লেগেই আছে। আতসু সুযোগ বুঝে চীন থেকে সস্তায় লেবার আনতে শুরু করলো চিনির কলে। ওই চিনিকল ঘিরেই তৈরি হলো আতসুপুর, চীনা মহল্লা। সেই আতসুপুরই মুখে মুখে অছিপুর। কুশল বলল, কিন্তু ওদিকে কি এখন আর চীনা আছে? শুনি না তো। যারা ছিল তাদের বংশধররা সবাই এখন কলকাতায়। আতসুর চিনিকলটা তো চলেনি। 5-6 বছরের মধ্যে আতসুও মারা গেল, চিনিকলও ডকে উঠল। আর ওখানকার চীনারাও ধীরে ধীরে সরে এসে ডেরা বাঁধল কলকাতায়। মনে হয় ওই আতসুর সময়ই কিংবা তার 10-20 বছর পরে কিউরিও শপের মালিকের পূর্বপুরুষের কপালে জুটেছিল ওই ম্যাপখানা। কিউরিও শপের মালিক এত ইতিহাস জেনে সেই মতো সাজিয়ে গুছিয়ে মিথ্যে বলবে? অসম্ভব। টুপুর বলল, আমারও ওর কথার ভঙ্গি দেখে মনে হচ্ছিল সত্যিই বলছে। অবনী হেসে বললেন, আমার এই ইনফরমেশনটা তাহলে তোমার ডিটেকটিভ মাসিকে পাশ করে দিও। চীনাদের নিয়ে আরও খানিকক্ষণ আড্ডা চলল তিনজনের। লিয়াংয়ের আবির্ভাবের পর থেকে চীনাদের সম্পর্কে অসম্ভব আগ্রহ বেড়ে গিয়েছে অবনীর। এখন তিনি অবিরাম জ্ঞান ভাণ্ডার বাড়িয়ে চলেছেন। বছরে চীনাদের কটা বড় উৎসব হয়, কোন উৎসবের পিছনে কী গল্প আছে, কোনটাকে চীনারা শুভ বলে মানে, কোনটা অশুভ, সব তিনি সংগ্রহ করে ফেলেছেন ইন্টারনেট থেকে। অবনীর দৌলতে টুপুররা জানতে পারল চীনারা বেগুনকে শরীরের পক্ষে ক্ষতিকর বলে মনে করে। কুশল বাড়ি গেল 6:30 নাগাদ। টুপুর বসল অ্যালজেব্রা নিয়ে। সন্ধ্যের দিকেই অঙ্কটা তার আসে ভালো। রাত বাড়লে উত্তর আর কিছুতেই মিলতে চায় না। পুরো একটা প্রশ্নমালা শেষ করে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে সবে একটু ডিপির সামনে বসেছে, হঠাৎই ফোনের ঝনৎকার। সহেলি রিসিভার তুলেছিল। কানে চেপেই আঙুল নেড়ে ডাকলেন টুপুরকে, ধরো, তোমার চীনে বন্ধু। টুপুর একটু অবাকই হলো, তবে স্বরে ফুটতে দিল না বিস্ময়। স্বাভাবিকভাবেই বলল, হাই, গুড ইভিনিং। আমি কি তোমাকে ডিস্টার্ব করলাম? নট অ্যাট অল। কী বলছো বলো? আমার পাপা তোমার সঙ্গে একটু কথা বলতে চান। টুপুর চমকালো। কি বলবেন লিয়াংয়ের বাবা? ওপারে লিয়াংয়ের বাবার গলা শোনা গেল, কেমন যেন মিয়ানো। হ্যালো মাই চাইল্ড। ইয়েস আঙ্কেল। লিয়াংয়ের মুখে শুনলাম তোমরা কাল সারাদিন অনেক দৌড়দৌড়ি করেছ। তোমার মাসি আমার ভাইয়ের মৃত্যুর তদন্ত করছেন। তাকে বলো এই হতভাগ্য মানুষটা তার কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞতার কিছু নেই আঙ্কেল। লিয়াং আমার বন্ধু। তার বাড়ির একটা বিপদে আমরা সবাই তার পাশে থাকব, এটাই তো স্বাভাবিক। নো মাই চাইল্ড, এটা তোমার মাসির মহানুভবতা। তিনি এক পেশাদার গোয়েন্দা। তার মূল্যবান সময় আমার ভাইয়ের জন্য তিনি খরচ করছেন। তাকে বলো তার যথাযোগ্য পারিশ্রমিক আমি হয়তো দিতে পারবো না, তবু কথা দিচ্ছি আমার ভাইয়ের হত্যাকারীকে ধরে দিলে তিনি যে অঙ্কই চাইবেন আমি দেব। ছি,
পারিশ্রমিকের কথা উঠছে কেন আঙ্কেল? মাসি তো আমাদের ভালোবেসে লিয়াংয়ের কথা ভেবে। ঠিক কথা, গাছ কখনো প্রতিদানের আশায় ফল দেয় না, কিন্তু মানুষের তো গাছের প্রতি কর্তব্য আছে। তুমি মাসিকে আমার মিনতিটা জানিও। তাকে আরও বলো, জিএনের মৃত্যুতে আমার পাঁজরের একটা হাড় খসে গিয়েছে। অপরাধী ধরা না পড়লে আমার যন্ত্রণা কমবে না। অত্যন্ত শান্ত স্বরে কথাগুলো বলছেন লিয়াংয়ের বাবা, কিন্তু শুনতে শুনতে টুপুরের গায়ে কাঁটা দিচ্ছিল। ঢোক গিলে বলল, নিশ্চয়ই বলবো আঙ্কেল। আর একটা অনুরোধ, যে ম্যাপটার কথা তোমরা শুনেছ সেটা কিন্তু চীনাদেরই সম্পত্তি। কোনো একজন বাঙালিকে আমাদেরই কেউ একসময় উপহার দিয়েছিলেন। ওটা আবার আমরা ফেরত পেলে বিশেষ খুশি হব। আমার ভাইয়ের আত্মাও শান্তি পাবে। আমি বলবো মাসিকে, আপনি নিশ্চিন্ত থাকুন। শুভরাত্রি। প্রার্থনা করি শয়তান যেন তোমার ঘুমে বিঘ্ন সৃষ্টি করতে না পারে। টুপুরও গুড নাইট বলতে যাচ্ছিল, দুম করে কাজের কথাটা মনে পড়ল। কাজটা কুশলেরই করার কথা, তবে সে নিঘাত ভুলে মেরে দিয়েছে। ব্যস্তভাবে টুপুর বলে উঠল, এক সেকেন্ড আঙ্কেল, এক সেকেন্ড। বলো মাই চাইল্ড। আমার মাসি একটা কথা জানতে চেয়েছিলেন। কি? আঙ্কেল জিএনের মোবাইল নম্বরটা কী ছিল? নোট করে নাও, 983। ফোন রেখে একটুক্ষণ ঝুম হয়ে বসে রইল টুপুর। মিতিন মাসিকে কি এখনই জানাবে লিয়াংয়ের বাবার কথাগুলো? ইচ্ছে করছে না। হঠাৎই মনটা কেমন ভারী হয়ে গিয়েছে। রাতে অবশ্য বেশ গাঢ় ঘুম হলো টুপুরের। লিয়াংয়ের বাবার শুভকামনায় কি অন্যদিন বেশ স্বপ্ন দেখে, আজ সেসবের বালাই নেই। সকালে নিদ্রাভঙ্গ হতে না হতেই নতুন চমক। খবরের কাগজের প্রথম পাতায় চাঞ্চল্যকর সংবাদ। অবনী ডেকে তুলে দেখালেন টুপুরকে, চীনা ইতিহাসবিদ ঝাও জিয়েনের হত্যাকারী সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নামটা পড়ে টুপুরের প্রায় ভিড়মি খাওয়ার জোগাড়। মন্টু, কিউরিও শপের মালিক স্বপন দত্তের সেই ছোকরা কর্মচারী। টুপুর ভাবছিল মিতিন মাসিকে একটা ফোন করবে, তার আগেই দূরভাষে মিতিন মাসি স্বয়ং। টেলিফোন কানে চেপে টুপুর হাউ হাউ করে উঠল, আজকের কাগজটা দেখেছ? মন্টুকে গ্রেপ্তার? চোখে পড়ল। মিতিনের কোনো ভাবান্তর নেই। আজ তোর কটা অবধি স্কুল রে? আজ তো শনিবার, একটায় ছুটি। টুপুর ফের প্রসঙ্গে ফিরল। এটা কেমন হলো মিতিন মাসি? একটা নিরীহ ছেলেকে পুলিশ অকারণে হ্যারাস করবে? মালিকটাকে পাকড়াও করলে না? না, তা না হলে কথা ছিল। কিছুই অকারণে ঘটে না টুপুর, বাতাস ছাড়া গাছের পাতা নড়ে না। কিন্তু তোমার যুক্তি কি বলে? আঙ্কেল জিএন যেদিন জিনিসটা কেনেন, মন্টু তো সেদিন কাজেই আসেনি। তাতে কিচ্ছু প্রমাণ হয় না। নিশ্চয়ই পুলিশ কিছু একটা ভেবে তুলে নিয়ে গিয়েছে। যাকগে, পুলিশের কাজ পুলিশকে করতে দে, আমরা আমাদের মতো এগোই। মিতিন আবার একটু থেমে থেকে বলল, কাজের কথা শোন, দিদিকে বলে দে তুই আজ স্কুল থেকে বাড়ি ফিরছিস না। আজ আর কাল আমার এখানে থাকবি। পরশু মেসো তোকে স্কুলে পৌঁছে দেবে। ছুটির পর স্কুল গেটে দাঁড়াস, আমি তোকে তুলে নেব। কোথায় যাব গো আমরা? মিস্টার জিএনের কর্মক্ষেত্রে। কুশল যদি আগ্রহী থাকে তাকেও সঙ্গে নিতে পারিস। ওদের সেন্ট পিটার্সে তো শনিবার হলিডে। কুশল মনে হয় বাড়িতেই আছে। ওকেও তাহলে তোর স্কুলের সামনে চলে আসতে বল, কাঁটায় কাঁটায় একটায়। ঠিক আছে। বলতে ভুলে যাচ্ছিলাম, লিয়াংয়ের বাবা কাল রাতে ফোন করেছিল। উনি বলছিলেন পরে শুনবো, তারা আছে, ছাড়ছি। ফোন রেখে বোঁ করে একখানা পাক খেয়ে নিল টুপুর। কি মজা, আজ আর কাল দুটো দিন উত্তেজনার আগুনে বেশ সেঁকে নেওয়া যাবে নিজেকে। মিতিন মাসি নিশ্চয়ই কোনো পরিকল্পনা করছে। টুপুরকে কি আর একটুও বলবে না? সহেলে অবশ্য প্রস্তাবটা শুনে খুব প্রীত হলেন না। গজগজ করতে করতে গুছিয়ে দিলেন টুপুরের জামা কাপড়। কড়া গলায় বললেন, যাচ্ছ যাও, কিন্তু কোনো অজুহাতেই সোমবার স্কুল ডুব দেওয়া চলবে না। স্কুলে গিয়ে টুপুরের মনটা উচাটন। কখন 1টা বাজে। মিতিন আজ এলো ট্যাক্সিতে। কুশলও সময় মতো পৌঁছেছিল। টুপুর আর কুশলকে তুলে নিয়ে টেরিটি বাজারের দিকে চলেছে। স্কুলের নাম নানকিং হাই স্কুল। দোতলা বাড়ি, খুব একটা প্রকাণ্ড নয়, চেহারাও বেশ মলিন। ভেতরে ঢুকে টুপুর তো রীতিমতো হতাশ। ছাত্রছাত্রী কোথায়? স্কুল প্রায় শুনশান। 2-4টে চীনা কুঁচো কাচা দেখা যাচ্ছে শুধু। সবে তো 1:30। আজ আগে আগে ছুটি হয়ে গিয়েছে নাকি? প্রিন্সিপালের নেমপ্লেট লাগানো ঘরে এক চীনা বৃদ্ধা, পরনে গাউন, চোখে সোনালি ফ্রেমের চশমা। দরজায় দাঁড়িয়ে মিতিন বলল, মে আই কাম ইন? মহিলা চশমার ফাঁক দিয়ে দেখলেন একবার, নরম গলায় বললেন, ইয়েস। আমরা মিস্টার জিএনের মৃত্যুর তদন্তের ব্যাপারে এসেছি। মিতিন টেবিলের সামনে গিয়ে নিজের কার্ড বাড়িয়ে দিল। বসতে পারি? ও শিওর। টুপুরদেরও হাত তুলে ইশারা করলেন মহিলা।
তোমরাও বসো। ইংরাজিতেই কথাবার্তা চলছে। মহিলা বিনীত ভঙ্গিতে নিজের নাম পরিচয় জানালেন। তিনি অধ্যক্ষা QE1, থাকেন স্কুলেরই দোতলায়। প্রায় 42 বছর ধরে এই স্কুলে রয়েছেন। অবসর নেওয়ার বয়স হওয়া সত্ত্বেও স্কুল কমিটি তাকে নাকি দায়িত্ব থেকে রেহাই দিচ্ছে না। মূল প্রসঙ্গে যেতে মিতিন সময় নিল না বিশেষ। জিজ্ঞেস করল, মিস্টার জিয়েংয়ের মৃত্যুটা যে অস্বাভাবিক তা নিশ্চয়ই আপনি জানেন। আপনার কি কখনো মনে হয়েছিল মিস্টার জিয়েংয়ের এরকম একটা বিপদ ঘটতে পারে? মিসেস ইওয়ান জোরে জোরে মাথা নাড়লেন। কখনো না, একদমই না। জিয়েনের কোনো শত্রু থাকতে পারে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। সহকর্মীদের সঙ্গে মিস্টার জিয়েনের সম্পর্ক কেমন ছিল? সহকর্মী? মিসেস ইওয়ান ম্লান হাসলেন। তাহলে তো আমাদের স্কুলের অবস্থাটা আগে বলতে হয়। আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা কমতে কমতে এখন 46-এ দাঁড়িয়েছে। শিক্ষক শিক্ষিকা সাকুল্যে 6 আমাকে নিয়ে। মিসেস মিং, মিসেস ওয়া আর মিস লি। জিয়েন ছাড়া আর একজনই শিক্ষক আছেন, মিস্টার ওয়াং। তাছাড়া মিস্টার ওয়াংয়েরও অবসর গ্রহণের সময় হয়ে গিয়েছে। এদের কারো সঙ্গে জিয়েনের অসৎ ভাব ছিল বলে আমি শুনিনি। মিস্টার জিয়েন কি সহকর্মীদের সঙ্গে খুব গল্পগুজব করতেন? মানে উনি তো গবেষণা করছিলেন সেসব বিষয় নিয়ে। কথা সে সকলের সঙ্গেই বলতো, তবে আমরা একটু দূরত্ব বজায় রাখতাম। কেন? তার কি এই স্কুলে পড়ানোর কথা? সে তো ছিল অনেক উঁচু স্তরের। এই বিদ্যালয় এখন নামেই হাই স্কুল, কিন্তু এখানে তো ক্লাস 4-এর বেশি পড়ানোই হয় না। একটু আধটু চীনা ভাষা শেখাই বাচ্চাদের, চীনের ইতিহাস ভূগোল সম্পর্কে খানিকটা অবগত করি, আর অঙ্কের প্রাথমিক পাঠটা দিই। এর জন্যে কতটুকু বিদ্যে লাগে বলো? তাই আমাদের কারোরই তেমন প্রথাগত ডিগ্রি নেই। একমাত্র জিএনেরই ছিল সেটা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সে একজন উজ্জ্বল ছাত্র, MA পাস। তবুও সে এখানে পড়াতো, এই স্কুলকে ভালোবেসে। ইচ্ছে করলে সে যে কোনো ভালো জায়গায় যেতে পারত, কিন্তু যায়নি। আমরা সবাই জিএনকে খুব সমীহ করতাম। আমাদের মতো স্বল্প শিক্ষিতদের সঙ্গে সে গবেষণার বিষয় নিয়ে আলোচনা করবেই বা কেন, আর আমরা তা বুঝবই বা কী? তবে জানতাম সে চীনাদের গৌরব বৃদ্ধির জন্যে পড়াশোনা করছে। তার মানে কোনো ওয়াল হ্যাঙ্গিং বা কোনো ম্যাপ কেনার ব্যাপারে তিনি আপনাদের কাউকে কিছু বলেননি? মারা যাওয়ার দিন সকালে আমাকে একবার বলেছিল কি একটা যেন কিনতে যাবে। ভীষণ খোশ মেজাজে ছিল সেদিন। বেরোনোর মুখে মুখে প্যাসেজে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলছিল। তখন মোবাইলে কার যেন একটা ফোন এলো। তার সঙ্গেও খুব হেসে হেসে কথাও হলো খানিক। চীনা ভাষায়? না, ইংরাজিতে। তারপর তো হুড়মুড় করে বেরিয়েই গেল। মিসেস ইওয়ান চশমা খুলে চোখ মুছলেন। কে জানতো ওটাই তার শেষ যাওয়া। ছেলেটা আমাকে জিয়ের মতো, মানে বড় দিদির মতো দেখত। আমার ছোট ভাই আর রইল না। আর একটা কথা, আপনি কি স্মরণ করতে পারেন মোবাইলে উনি কি বলছিলেন? ইওয়ানের বলিরেখা এসে যাওয়া কপালে ভাঁজ বাড়ল। 2-4 সেকেন্ড চিন্তা করে বললেন, শুধু তো ঠিক আছে করছিল। একবার বোধহয় 4:30 শব্দটা উচ্চারণ করলো। কোথাও যাওয়ার কথা বা কারোর সঙ্গে দেখা করার কথা বলছিলেন কি? সেটা তো বলতে পারবো না। মিসেস ইউয়ান বড়সড় একটা শ্বাস ফেললেন। এবার বোধহয় আমাদের স্কুলটা উঠেই যাবে। জিএনের নাম দেখে 2-4 জন অভিভাবক তাও ছেলেমেয়ে পাঠাতো। আর তো সেই আকর্ষণটুকুও রইল না। এমনিই তো কেউ আর চীনে ভাষায় পড়াশোনা করতে চায় না, সবাই ছুটছে ইংরাজি মাধ্যমের দিকে। কেনই বা ছুটবে না? ইংরাজি না জানলে কি আর চাকরি পাবে? আমার নাতিকেই তো এই স্কুলে ভর্তি করতে পারলাম না। ছেলের বউ দুজনেই এমন আপত্তি জুড়ল, অথচ আমাদের ভাষার কত ঐশ্বর্য ছিল। দুঃখী মুখে একটানা বলে চলেছেন মিসেস ইউয়ান। তার মন খারাপটা টুপুরকেও ছুঁয়ে যাচ্ছিল। সত্যি, ইংরাজি ছাড়া বাকি সব মাতৃভাষারই বুঝি একই হাল। স্কুল ছুটির ঘণ্টা পড়ল। বাচ্চারা বেরোচ্ছে ক্লাসরুম থেকে। টুপুরদের নিয়ে স্কুলের স্টাফরুমে এলেন মিসেস ইওয়ান। শিক্ষক শিক্ষিকারা যাওয়ার তোড়জোড় করছিলেন। মিস্টার জিয়েনের সম্পর্কে মিতিন জানতে এসেছে শুনে দাঁড়িয়ে গেলেন তারা। প্রত্যেকেই হায় হায় করছেন। এক মধ্যবয়সী শিক্ষিকা তো হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। আলাপচারিতা কাম জিজ্ঞাসাবাদ সেরে টুপুররা যখন বেরোলো, সূর্য অনেকটাই পশ্চিমে হেলে গিয়েছে। বাইরে এসে মিতিন বলল, চল এবার একটু লিয়াংয়ের বাড়ি যাই। লিয়াংয়ের বাবা দুপুরে বাড়ি থাকেন বলেছিলি না? শুধু লিয়াংয়ের বাবা নয়, লিয়াংয়ের মাও আজ আছেন বাড়িতে। শনিবার লিয়াংদের লন্ড্রি দুটোই বন্ধ হয়। দুপুরবেলা লিয়াংয়ের মাকেও তাই বেরোতে হয়নি।
মিতিনদের আগমনে ববকাট চুল, শক্ত সমর্থ চেহারার চৈনিক মহিলাটি বেজায় ব্যস্ত হয়ে পড়লেন। কিভাবে অভ্যর্থনা করবেন যেন ভেবে পাচ্ছেন না। ঝটিতি বরফ শীতল লেমন স্কোয়াশ এসে গেল, সঙ্গে স্যান্ডউইচ, পেস্ট্রি, কাস্টার্ড। মেয়েলি হাতে হাতে সাহায্য করছে মাকে। তার কাঁধ ছোঁয়া চুলে আজও সেই নীল উল, তার মায়ের চুলেও। ছোট ছোট চুলে উলের টুকরোটা বারবার ক্লিপ করতে করতে লিয়াংয়ের মা কতবার যে জিজ্ঞেস করলেন টুপুরদের দুপুরে খাওয়া হয়েছে কি না, খেলে এখনই তিনি বানিয়ে দিতে পারেন, সংকোচ করার কোনো প্রয়োজন নেই, ইত্যাদি ইত্যাদি। লিয়াংয়ের বাবা অবশ্য আজ খুবই ম্রিয়মাণ, কথাই বলছেন না বিশেষ। ভাইয়ের মৃত্যুতেই তিনি যথেষ্ট শোকাহত ছিলেন। খুন হওয়ার সংবাদে যেন একেবারেই বিপর্যস্ত। অনেকক্ষণ চুপচাপ বসে থাকার পর বিমর্ষ গলায় মিতিনকে জিজ্ঞেস করলেন, জিএনের স্কুলে গিয়ে কোনো লাভ হলো ম্যাডাম? মিতিন বলল, একটা দরকারি তথ্য পাওয়া গেল। সেদিন স্কুল থেকে বেরোনোর মুখে মুখে মিস্টার জিএনের মোবাইলে একটা কল এসেছিল। সম্ভবত কেউ একজন আপনার ভাইয়ের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করেছিল বিকেল 4:30। লিয়াংয়ের মা বিস্মিত স্বরে বললেন, কই, এ খবরটা তো আমাদের কেউ জানায়নি। ফোনটা এসেছিল মিসেস ইওয়ানের সামনে। উনিও খুব আপসেট হয়ে পড়েছেন, তো তাই হয়তো কথাটা ঠিক মাথায় ছিল না। আমার প্রশ্নের উত্তর দিতে গিয়ে হঠাৎই মনে পড়ে গেল। উনি কি বলতে পারলেন কার ফোন ছিল? না, তাহলে তো আর জানাও যাবে না। লিয়াংয়ের বাবা দীর্ঘশ্বাস ফেললেন। মোবাইলটাই তো মিসিং। তাতে কিছু যায় আসে না মিস্টার ঝাও। সেদিন আপনার ভাইয়ের মোবাইলে কোন কোন নাম্বার থেকে কল এসেছিল আমি জেনে নেব। যে কোম্পানির কানেকশান তাদের কাছে সবই রেকর্ডেড আছে। ইজ ইট? তাহলে তো কালপ্রিট প্রায় ধরাই পড়ে গেল। অত সহজ নয় বোধহয়। ফোন করে কেউ অ্যাপয়েন্টমেন্ট করলেই কি প্রমাণ হয় দুজনের দেখা হয়েছিল? আর হলেও সেই যে খুনি, তারই বা নিশ্চয়তা কোথায়? লিয়াংয়ের মা অস্ফুটে বলেন, ও তাহলে এখন কি করবেন? দেখি, ইনফরমেশনগুলো ভালোভাবে যাচাই করি, আর একবার স্বপন দত্তর কাছেও যেতে হবে। মিতিন একটা স্যান্ডউইচ তুলল, ছোট্ট কামড় দিয়ে বলল, এবার আপনাদের কি 2-4টে প্রশ্ন করতে পারি? পার্সোনাল? বলুন, কি জানতে চান? ওই ওয়াল হ্যাঙ্গিং, মানে ওই ম্যাপের কথাটা আপনারা ছাড়া আর কে কে জানতেন? লিয়াংয়ের বাবা বললেন, ওটা যে অত মূল্যবান ম্যাপ সেটা তো আমরাই জানতাম না, সুতরাং আমাদের মাধ্যমে কারো জানার প্রশ্নও আসে না। তা ঠিক। মিতিন মাথা দোলালো। তবে মিস্টার ঝাওঝিয়েন যদি আপনাদের কমিউনিটির কারো কাছে গল্প টল্প করে থাকেন? অসম্ভব, সে আমাদেরই বলেনি, অন্য লোকেদের বলতে যাবে কেন? লিয়াংয়ের মা বললেন, তাছাড়া আমাদের ঝিয়েন তো কারোর সঙ্গে সেভাবে মিশতই না। আর এই ছাতাওয়ালা গলি থেকে বেশিরভাগ চীনাই তো চলে গেছে সেই ট্যাংরায়। এখন আমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাই প্রায় ওখানে। সামাজিক অনুষ্ঠান ছাড়া জিএনের সঙ্গে তাদের দেখা সাক্ষাৎই হতো না। অর্থাৎ আপনারা নিশ্চিত ওই ম্যাপের লোভে আপনাদের সম্প্রদায়ের কারো পক্ষে এই কাজ করা সম্ভব নয়? 200 ভাগ নিশ্চিত। ওই সব ম্যাপ ট্যাপ ইতিহাস নিয়ে আমরা তো কেউ ভাবিই না। জিএন ছিলে নিতান্তই ব্যতিক্রম। এখনকার চীনারা, মানে আমরা তো ব্যস্ত থাকি কিভাবে দুবেলা রুটির জোগাড় করব, কি করে একটা চাকরি জোটাবো, কিংবা ব্যবসা চালাবো। এসব নিয়ে জিএনকে তো প্রায়ই আমাদের সমাজের বাইরের লোক বলে ধরে নেওয়া যায়। মিতিন শরবত শেষ করে মুখ মুছল, হেসে বলল, ধন্যবাদ, আপনারা আমার কাজটাকে অনেক সহজ করে দিলেন। আশা করছি শিগগিরই মিস্টার ঝাও জিয়েনের হত্যাকারীকে ধরে ফেলতে পারবো। রবিবার দুপুরে ছোটোখাটো একটা সভা বসেছে মিতিনের ড্রয়িং রুমে। মিতিন, টুপুর, পার্থ ছাড়াও সেখানে কুশল হাজির। আজ কুশলকে কাল বাড়িতে নামিয়ে দিয়ে আসার সময় আজ মধ্যাহ্নভোজের জন্যে আমন্ত্রণ জানিয়েছিল মিতিন। আর খ্যাটনের গন্ধ পেলে কুশল কি না এসে পারে? বার্ড ফ্লুর অজুহাতে ইদানিং বাড়িতে মুরগি আনছে না পার্থ। তবে চিংড়ির মালাইকারি আর মটন কোরমা মিলিয়ে মেনু মন্দ হয়নি আজ। এখন ভরা পেটে শুরু হয়েছে জিএন হত্যার চুলচেরা বিশ্লেষণ আর সম্ভাব্য আততায়ীর অনুসন্ধান। পার্থ মন্তব্য করল, যাক, একটা ব্যাপারে অন্তত তোমরা তো নিশ্চিত হয়েছ, খুনি কোনো চিনেম্যান নয়। মিতিন বলল, এখনও পর্যন্ত তো তাই মনে হচ্ছে। কুশল বলল, তাহলে রইল পড়ে 4, স্বপন দত্ত আর ওই 3 প্রফেসর, 5। স্বপন দত্তর দোকানের মন্টুকেও তো ধরতে হবে, যদিও আমার মনে হয় না খুনটা সে করেছে, ভুল করে তাকে ধরেছে পুলিশ। বটেই তো,
টুপুর মুখে ভাজা মৌরি পড়ল। চিবোতে চিবোতে বলল, আমার মনে হয় মন্টু বেচারাকে অযথা হ্যারাস করার কোনো মানেই হয় না। আঙ্কেল জিএন জিনিসটা কেনার দিন সে তো কাজেই যায়নি। পার্থ বলল, ওটাই হয়তো মন্টুর চাল। আগের দিন যখন স্বপন দত্ত জিনিসটাকে 10,000-এ বেচতে রাজি হয়ে গেল তখনই ও প্ল্যান ছকে নিয়েছে। টুপুর বলল, তার মানে বলতে চাও মন্টু বুঝে গিয়েছিল জিনিসটা দামি? আন্দাজ করেছিল মিস্টার জিএন যেভাবে জিনিসটার জন্যে মরিয়া হয়ে উঠেছিলেন, প্লাস আর একজন ভদ্রলোকও তো এসেছিলেন জিনিসটার খোঁজে। এই সব থেকেই মন্টু হয়তো ভেবেছিল জিনিসটা হাতিয়ে অন্য কোথাও বেচতে পারলে অনেক অনেক বেশি টাকা পাবে। এখন তো যা শুনছি জিনিসটার দাম 20-50 লাখ হওয়াও বিচিত্র নয়। এর থেকে কত অল্প টাকার জন্য আজকাল মানুষ মানুষকে খুন করে দেয়। মেশোর কথায় কিন্তু যুক্তি আছে রে টুপুর। কুশল পার্থর দিক হেলে গেল। দ্বিতীয় যে লোকটা জিনিসটার খোঁজে এসেছিল সে হয়তো মন্টুকে টোপ দিয়ে, মানে টাকার লোভ দেখিয়ে মন্টুকে দিয়েই করিয়েছে কাজটা। চান্স খুব কম। টুপুর মাথা ঝাঁকালো। মন্টুর যদি জিনিসটা হাতানোরই ইচ্ছে থাকতো সহজেই তো দোকান থেকে নিয়ে পগার পার হতো। খামোকা খুনের ঝুঁকি সে নেবে কেন? তাহলে পুলিশ তাকে আদৌ ধরলই বা কেন? অনেক সময় একরকম এক আধজনকে ধরে পুলিশ। অনিশ্চয় আঙ্কেল বলেন, কাউকে গ্রেপ্তার না করতে পারলে খবরের কাগজের লোকরা নাকি খুব বাঁকা বাঁকা কথা শোনায়। দেখে নিস মন্টুকে 2-4 দিন পরে ছেড়েও দেবে। তোদের মন্টু গবেষণা থামাবি? হঠাৎই সরব হয়েছে মিতিন। সোফায় বাবু হয়ে বসে বলল, মন্টু ছাড়াও আর যে 4 জন সন্দেহভাজন আছে তাদের কথায় আয়। পার্থ বলল, মন্টুকে যদি বাদ দাও তাহলে তো নেক্সট সাসপেক্ট তোমার স্বপন দত্ত। সে তো স্বীকারই করেছে সেদিন সে রেসের মাঠে গিয়েছিল। সেখান থেকে প্রিন্সেপ ঘাট আর কদ্দূর? আর একটু চাপ দিলেই পেট থেকে বেরিয়ে আসবে রেসের মাঠ নয়, সে সেদিন গিয়েছিল প্রিন্সেপ ঘাটি মিস্টার জিএনকে ফলো করে। মিতিন হেসে ফেলল। বড্ড গোজামিল দিয়ে ফেলছো পার্থ। মিস্টার জিএন জিনিসটা কিনে চলে যাওয়ার পর দোকান বন্ধ করতেও তো 5-10 মিনিট সময় লাগে। যদি ধরেও নি স্বপন দত্ত সঙ্গে সঙ্গেই দোকানের শাটার নামিয়ে মিস্টার জিএনের পিছন পিছন দৌড়েছে, তাহলেও ব্যাপারটা দাঁড়ায় কি? ডোন্ট ফরগেট মিস্টার জিএনের জিনিসটা কেনা এবং খুন হওয়া এর মাঝে প্রায় 2-2.5 ঘন্টার ব্যবধান। পার্থ হাত উল্টালো। 2-2.5 ঘন্টা ধরে একটা লোককে ফলো করা যায় না? আমি তো তোমার ডিরেকশন মতো একজনকে 6 ঘন্টা ফলো করেছিলাম। স্বপন দত্ত হয়তো ধাওয়া করতে করতে জায়গা মতো মিস্টার জিএনকে পেয়ে। কুশল বলল, কিন্তু মেশো, স্বপন দত্ত তাহলে জিনিসটা আদৌ বেচল কেন? ইনস্ট্যান্ট টাকার লোভে, এবং টাকাটা পেয়েই মনে হয়েছে বিক্রি করাটা গোক্ষুরি হয়ে গেল। আবার এও হতে পারে জিনিসটা কেনার পর মিস্টার জিএনই হয়তো খুশির আতিশয্যে জিনিসটা যে কত মূল্যবান সেটা বলে ফেলেছিলেন। তাতেই স্বপনের লোভ চারা দিয়ে ওঠে। সব ঠিক আছে, টুপুর মাথা নাড়ল। তবে তুমি কিন্তু 2টো পয়েন্ট মিস করে যাচ্ছ পার্থ মেশো। 1 নম্বর, আঙ্কেল জিএনকে মাথায় আঘাত করার পরে একটা গাড়ি কিন্তু সত্যি সত্যি তাকে চাপা দিয়েছিল, রাস্তার মধ্যিখানে নয়, একেবারে ফুটপাতের গা ঘেঁষে। তার মানে গাড়ি চাপা দেওয়াটাও হয়েছিল প্ল্যান্ড ওয়েতে। যে লোকটার মাথায় হঠাৎ জিনিসটা হাতানোর মতলব এসেছে তার পক্ষে কি এত কিছু প্ল্যান করে ঘটানো সম্ভব? প্রথমে মাথায় ডান্ডা মেরে ফুটপাতের ধারে ফেলে রাখলো, তারপর একটা গাড়ি জোগাড় করে এনে চাপা দিল, অত সোজা? সেকেন্ডলি, দ্য মিস্টিরিয়াস ফোন কল। আঙ্কেলের জিএনের সঙ্গে কারো একটা 4:30 অ্যাপয়েন্টমেন্ট। কার সঙ্গে, কোথায়, কেন? নিশ্চয়ই সেই লোকটা স্বপন দত্ত নয়। হয়তো ছিল একটা অ্যাপয়েন্টমেন্ট, মিস্টার জিএন সেখানে যাননি, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট করেও সেটি রক্ষা না করে নিজের বাড়িতেও না ফিরে মিস্টার জিএন মনের আনন্দে গঙ্গার ধারে হাওয়া খেতে চলে গেলেন। মিতিন মুখ বাঁকালো। কি অকাট্য যুক্তি! হতে পারে না? হতে পারে কি পারে না সেই গোলকধাঁধায় না ঢুকে বরং দেখা যাক কী কী হয়েছে। খুন, গাড়ি চাপা, ম্যাপ চুরি, মোবাইল মিসিং। যে লোকটা খুন করেছে ম্যাপ আর মোবাইল যদি সেই নিয়ে থাকে, তার থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি খুনি অবশ্যই ভেবেছে মোবাইল ফোন থেকে তার পরিচয়টা জানাজানি হয়ে যেতে পারে, তাই ম্যাপের সঙ্গে সেটাও সরাতে হয়েছে তাকে। এবং সেই অ্যাঙ্গেল থেকে দেখলে স্কুলে মিস্টার জিএনের কাছে আসা ফোনটা কিন্তু সত্যি খুব ভাইটাল।
কলটাকে ডিটেক্ট করার জন্যে আমি কালই ভবানী ভবনে আইজি সাহেবকে জানিয়েছি। অনিশ্চয়বাবু কাল দুপুরের মধ্যেই আমায় ডিটেলটা দিয়ে দেবেন। তবে যে মাসি, তুমি কাল বললে ওই ফোন থেকে কিছু প্রমাণ হয় না, সে তো হয়ই না, কিন্তু আর 5টা এভিডেন্সের সঙ্গে মিলিয়ে ধর যদি দেখা যায় যে ফোন করেছিল সে ম্যাপটার মূল্য সম্পর্কে জানে, ম্যাপটা পেতে সে আগ্রহী, তাহলে কলটাকে এভিডেন্স হিসাবে তো ব্যবহার করাই যায়। অবশ্য তার চেয়েও আগে যা জরুরি সেটা হলো আমাদের বের করতে হবে কিভাবে হত্যাকাণ্ডটা হয়েছে এবং স্বপনবাবু কিংবা বাকি 3জন সাসপেক্টের পক্ষে ওইভাবে খুন করাটা আদৌ সম্ভব কি না। পার্থ চোখ বড় বড় করে বলল, তার মানে তুমি বলতে চাইছো ওই 3 অধ্যাপকের একজন মিস্টার ঝিয়েংকে মারতে পারেন? হতেই পারে। বাসববাবু অত্যন্ত রুক্ষ বদমেজাজি লোক, কিন্তু আবার দরকার মতো মাথা ঠান্ডাও করে ফেলেন। ভান করেন মিস্টার ঝিয়েনের মৃত্যুর ব্যাপারে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। আবার মিস্টার ঝিয়েনকে সমাধি দেওয়ার দিন তিনি সেখানে উপস্থিত হন। অপরাধ প্রবণতাও আছে, বইয়ের পাতা কাটতে গিয়ে ধরাও পড়েছিলেন, অর্থাৎ বেশ জটিল চরিত্র। তরুণবাবু খুবই ভদ্র সভ্য মানুষ, কিন্তু মিস্টার ঝিয়েনের ব্যাপারে তাকে কি একটু বেশি শীতল মনে হলো না? ওই আপাত উদাসীনতা এক ধরনের অভিনয় নয় তো? শিবতোষবাবু আবার অতি অমায়িক, মিস্টার ঝিয়েনকে যথেষ্ট ভালোবাসতেন বলেও মনে হলো, কিন্তু দুজনের গবেষণার বিষয় প্রায় কাছাকাছি, অর্থাৎ চোরা রেষারেষি থাকলেও থাকতে পারে। অবশ্য তরুণবাবুও প্রায় একই সাবজেক্টের ওপর কাজ করছেন। টুপুর কথা কেড়ে নিয়ে বলল, বুঝেছি, তুমি সবাইকে সমান সন্দেহের চোখে দেখছো। তাই তো নিয়ম রে, প্রমাণ ছাড়া সন্দেহের বাড়া কমা হবে কি করে? পার্থ গোমরা মুখে বলল, তা অধ্যাপক মশাইদের কেউ একজন খুনটা করলেন কিভাবে? আমি বলবো? কুশল হাত তুলল। 3জন প্রফেসরই ম্যাপটার কথা জানতেন, আমাদের সে কথা বলেওছেন। এদের মধ্যে একজন ম্যাপটা বাগানোর জন্যে প্রিন্সেপ ঘাটের সামনে আঙ্কেল ঝিয়েনকে আসতে বলেন, তারপর গাড়ি নিয়ে গিয়ে। 1 সেকেন্ড, টুপুর কুশলকে থামালো। গাড়ি চাপা দেওয়ার আগেই কিন্তু আঙ্কেল ঝিয়েনের মাথায় আঘাত করা হয়েছে রে। সে আর কি এমন কঠিন কাজ? আঙ্কেল ঝিয়েন যখন আহ্লাদে আটখানা হয়ে ম্যাপটা দেখাচ্ছেন তখনই হয়তো। তবু একটা কিন্তু থেকেই যাচ্ছে রে কুশল। আঙ্কেল ঝিয়েনের তো ন্যাশনাল লাইব্রেরিতেই অধ্যাপক বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতো। হঠাৎ একটা শুনশান জায়গায় অড রুটে দেখা করতে বললে আঙ্কেলের তো খটকা লাগা উচিত। গুড পয়েন্ট, ভেরি গুড পয়েন্ট, মিতিন তারিফ করলো। একটা অদ্ভুত জায়গায় মিট করতে চাইলে মিস্টার ঝিয়েনের তো বিস্মিত হওয়ারই কথা। অ্যাটলিস্ট টেলিফোনে কেন ধরনের একটা প্রশ্ন তো তার মুখ থেকে বেরিয়ে আসবে। অথচ মিসেস ইউয়ানের স্টেটমেন্ট বলছে মিস্টার ঝিয়েন সেদিন খুব স্বাভাবিক স্বরেই অ্যাপয়েন্টমেন্টটা করেছিলেন। তাহলে ভাবতে হবে, মোডাস অপারেন্ডিটা ভাবতে হবে, নিজেকে খুনির জায়গায় প্লেস করে বুঝতে হবে আমি হলে এক্ষেত্রে কিভাবে এগোতাম। বলেই তড়াং করে উঠে দাঁড়িয়েছে মিতিন। পাশের ঘরে গিয়ে কার সঙ্গে যেন কথা বলছে মোবাইলে, স্বর কানে আসে, তবে সংলাপগুলো শোনা যায় না ঠিক মতো। মিনিট 10 পর ফিরল ড্রয়িং রুমে। নাইটি হাউসকোট বদলে সালোয়ার কামিজ পরে নিয়েছে, চুল টান টান করে বাঁধা। টুপুর অবাক মুখে বলল, এ কি, তুমি এখন বেরোচ্ছ নাকি? ঘড়ির চেন বাঁধতে বাঁধতে মিতিন বলল, একটু ঘুরে আসি। কোথায় যাবে? স্বপন দত্তর কাছে। হঠাৎ? দরকার আছে, কিন্তু কিউরিও শপ তো আজ বন্ধ। স্বপন দত্তর বাড়িতে যাব, ভবানীপুর, কথা বলে নিয়েছি। চটি গলিয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে গেল মিতিন। কুশল, টুপুর, পার্থ 3জনই হতভম্ব। কুশল ভ্যাবলা মুখে বলল, মাসি তো স্বপন দত্তকে ক্লিন চিট দিয়ে দিয়েছিল, হঠাৎ আবার তাকে? কে জানে কি মতলব। পার্থ কাঁধ ঝাঁকালো, তোমাদের মাসির থই পাওয়া মুশকিল। মিতিন সন্ধেবেলা ফেরার পর কুশলের সঙ্গে বাড়ি চলে এলো টুপুর। মিতিনই বলল, টুপুরের আর রাতে থাকার দরকার নেই, সে বরং কাল বাড়ি থেকেই স্কুলে যাক। স্বপন দত্তর বাড়ি কেন গিয়েছিল, সেখানে কি হলো, তাও জানা হলো না টুপুরের। এটা ওটা বলে প্রসঙ্গটা এড়িয়ে গেল মিতিন। মাসির ওপর খুব অভিমান হচ্ছিল টুপুরের। নয় করে বেশ কয়েকটা কেসে সে মাসির পাশে পাশে থেকেছে, এখনও যেন তার ওপর মাসির সেভাবে আস্থা জন্মালো না। অথচ মাসির থট প্রসেসটা জানতে পারলে টুপুর তো নিজের চিন্তাভাবনাকেও সেই খাতে বইয়ে দিতে পারে। তাছাড়া ঝিয়েন আঙ্কেলের কেস তো টুপুরের দৌলতেই পেয়েছে মিতিন মাসি, সে সুবাদেও তো টুপুরের জানার অধিকার আছে সব কিছু, নয় কি? কুশলের সামনে কি আলোচনা করতে চায় না?
তাহলে তো রাতে টুপুরকে থেকে যেতেই বলতো। না, মিতিন মাসি এখনও টুপুরকে এলেবেলেই ভাবে। সে যে একাই তদন্তটা শুরু করেছিল সেটাকে পর্যন্ত আমল দিল না। টুপুরের অভিমানটা অবশ্য দীর্ঘস্থায়ী হলো না। সোমবার স্কুল থেকে ফিরতেই মিতিনের ফোন। তোকে একটা ইনফরমেশান দেওয়ার ছিল রে। মন খারাপটা লুকোতে পারল না টুপুর। ভার গলায় বলল, আমি জেনে কি করব? তবু শুনে রাখ। মিতিন নির্বিকার। মিস্টার ঝিয়েনের মোবাইলে ওই সময় আসা কলটাকে স্ট্রেস করা গিয়েছে। ব্যাস, সঙ্গে সঙ্গে টুপুরের উদাসীনতা উধাও। মুখ থেকে উত্তেজনা ছিটকে এলো। কে, কার ফোন তা জানা যায়নি, তবে নম্বরটা একটা পাবলিক বুথের। নয়, হ্যাঁ, আলিপুর চিড়িয়াখানার সামনের এক বুথ থেকে করা হয়েছে। ও, তাহলে কি হবে? কি আর হবে, আমি তো এরকমটাই গেস করেছিলাম। ঘটে এটুকু বুদ্ধিও না থাকলে তেমন ক্রিমিনালের সঙ্গে লড়ে মজা করতে। এখন কি করবে? মাছের চার বানাবো। মানে দেখতেই পাবে। হেঁয়ালি করছো কেন? আমাকে কি কিছুই বলা যায় না? আহা, চটিস কেন? শার্লক হোমস কি প্রতিটি খুঁটিনাটি ওয়াটসনকে বলতেন, নাকি তোদের ফেলুদা বলেছেন তোপসেকে? শোন, একটু সাসপেন্স থাকা ভালো। লাস্ট রাউন্ডের চমকটা তাহলে পুরোপুরি এনজয় করা যায়। এরপর আর টুপুরের কি বলার থাকে? অগত্যা ফোন নামিয়ে রাখতেই হয়। মনের উৎকণ্ঠাটুকু রেখে দিতে হয় মনেই, এবং একা একা ডুবে থাকতে হয় ভাবনার অকুল পাথারে। পরদিনটা নিরামিষ কাটল। মিতিন মাসির দিক থেকে কোনো সারা শব্দ নেই। বিকেলবেলা কুশল এসে খোঁচাখুচি করল খানিকক্ষণ। কেঠো হাসি ছাড়া তাকে আর কিছুই উপহার দিতে পারল না টুপুর। বুধবার সকালে সহসা বিস্ফোরণ। মেঘলা মেঘলা আকাশ, টিপ টিপ বৃষ্টি পড়ছে। দিব্যি আরাম করে ঘুমোচ্ছিল টুপুর। অবনী ঠেলে তুলেছেন তাকে। উত্তেজিত স্বরে বলছেন, এই টুপুর ওঠ, দেখ দেখ খবরের কাগজে কি বেরিয়েছে। টুপুর ঘুম জড়ানো গলায় বলে, কি? তোদের সেই ম্যাপ নিয়ে এক বিশাল সমাচার। প্রভাতী আলস্য পলকে খান খান। টুপুর ঝাঁপিয়ে পড়ল খবরটার ওপরে। প্রথম পাতার নিচের দিকে বড়সড় হেডিং, অবশেষে চীনাদের ঘরে ফিরছে দুষ্প্রাপ্য চৈনিক ম্যাপ। বেগবাগানের গ্র্যান্ড কিউরিও শপের মালিক স্বপন দত্ত সাংবাদিকদের জানিয়েছেন, এক দুষ্প্রাপ্য চীনা ম্যাপ আছে তার সংগ্রহে। প্রায় 700 বছর আগে মো ই টং নামের এক চীনা শিল্পী নাকি এই মানচিত্রটি বানিয়েছিলেন। মানচিত্রটি দেখে স্পষ্ট বোঝা যায় খ্রিস্টপূর্ব কলম্বাসের অনেক আগেই চীনারা পা রেখেছিল আমেরিকার মাটিতে। স্বপন দত্তর এক পূর্বপুরুষ প্রায় 200 বছর আগে জনৈক চীনার কাছ থেকে পেয়েছিলেন ম্যাপখানা। প্রসঙ্গত উল্লেখযোগ্য, সম্প্রতি ওই ম্যাপটির আদলে আঁকা একটি ওয়াল হ্যাঙ্গিং দোকানে টাঙিয়েছিলেন স্বপনবাবু। সেটিকেই আসল মানচিত্র ভেবে নিয়ে 10,000 টাকায় কিনে ফেলেন চেনা ইতিহাসবিদ ঝাও ঝিয়েন। কিন্তু ম্যাপখানি নিয়ে বাড়ি অবধি পৌঁছতে পারেননি তিনি। তার আগেই প্রিন্সেপ ঘাটে এক অজ্ঞাত আততায়ীর হাতে তিনি নিহত হন এবং নকল মানচিত্রটিও খোয়া যায়। পুলিশ তড়িঘড়ি গ্র্যান্ড কিউরিও শপের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে বটে, তবে নকল মানচিত্রটি এখনও উদ্ধার হয়নি। এই ঘটনার পর থেকে স্বপন দত্ত গভীর মর্মপীড়ায় ভুগছিলেন এবং অবশেষে তিনি স্থির করেছেন মানচিত্রখানা তিনি নিহত ঝাওঝিয়েনের পরিবারকে দিয়ে দেবেন, কোনো মূল্য ছাড়াই। চীনা অষ্টম চান্দ্রমাসের প্রথম দিনে, অর্থাৎ 5 সেপ্টেম্বর শুক্রবার বেলা 12টায় মানচিত্রটির হাতবদল ঘটবে। বজবজের অদূরে অছিপুরে চীনা অভিযাত্রী আতসুর যে সমাধি আছে সেখানেই ঝাওঝিয়েনের দাদার হাতে পারিবারিক সম্পত্তি তুলে দিয়ে ভারমুক্ত হতে চান স্বপন দত্ত। টুপুর নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। বলে কি স্বপন দত্ত, যে ম্যাপের জন্যে ঝিয়েন আঙ্কেলকে প্রাণ দিতে হলো সেটা আদৌ আসল নয়? মুখ দিয়ে বেরিয়েও গেল। স্বপন দত্ত তো মহাশয়তান, একটা 2 নম্বরই ম্যাপ টাঙিয়ে রেখেছিল। অবনী খবরের কাগজটা ভাঁজ করতে করতে বললেন, 2 নম্বরই বলছিস কেন? সে একটা ম্যাপের নকল শোয়ের জন্য সাজিয়ে রেখেছিল মাত্র। কেউ যদি সেটাকে মহামূল্যবান ভাবে তাতে স্বপন দত্তর কী করার আছে? তবু বলে দেওয়া উচিত ছিল। দিব্যি 10,000 টাকা গুনে নিল। ওরে আর্ট অ্যান্টিক কিউরিও এইসব লাইনে 10,000 কিচ্ছু না। আর এই নকল জিনিস বেচা তো হরবকত হচ্ছে। নকল মোনালিসা কতবার বিক্রি হয়েছে জানিস? তাও তো তোদের ঝিয়েন আঙ্কেলের মৃত্যুতে তার অনুতাপ টনুতাপ হয়েছে, বিনা পয়সায় দিয়ে দিতে চায় জিনিসটা। টুপুর একটুও সান্ত্বনা পেল না। গুম হয়ে বসে রইল একটুক্ষণ। তারপর উঠে দাঁত ব্রাশ করে এসেই মিতিন মাসিকে ফোন। আজকের খবরের কাগজ দেখেছ? কী সব বেরিয়েছে? ম্যাপটা নাকি আসল নয়? তাই তো দেখছি।
একটা সত্যি কথা বলো তো মিতিন মাসি, তুমি কি ব্যাপারটা আগেই সন্দেহ করেছিলে? স্বপন দত্তকে তাই ভয় দেখাতে গিয়েছিলে সেদিন? ধরে নে তাই। তাহলে এখন আমাদের মার্ডার কেসটার কী হবে? সেটা যেমন চলছিল চলবে, আমরা তো কালপ্রিটের দিকে গুটি গুটি পায়ে এগোচ্ছি। যাকগে, কাজের কথা শোন, শুক্রবার তোকে স্কুলে যেতে হবে না, কুশলকেও ডুব মারতে বল। আমরা সেদিন দল বেঁধে অচিপুর যাচ্ছি। ওখানে তো শুধু ম্যাপ দেওয়া নেওয়া, সেটাই তো একটা ঐতিহাসিক ঘটনা, আমরা তার সাক্ষী থাকব। লিয়াংকে সঙ্গে নেব না? লিয়াং তো যাবেই, বাবা মা বোনের সঙ্গে। আমরা আমাদের মতো যাব, ওরা ওদের মতো। ঠিক 9:30 তুই আর কুশল শিয়ালদায় চলে আয় সাউথ সেকশানে। আমি ইলেকট্রনিক ঘড়ির নিচে ওয়েট করব। টেলিফোন নামিয়ে রেখে একটুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল টুপুর। আশ্চর্য, মিতিন মাসি টের পেল কী করে? স্বপন দত্ত নকল ম্যাপ বেচেছে। মিতিন মাসির দাবরানির চোটেই কি লোকটা আসল ম্যাপ হাতছাড়া করতে রাজি হয়ে গেল? স্টেটমেন্ট পর্যন্ত দিয়ে দিল কাগজে। কি বলে ভয় দেখিয়েছে মিতিন মাসি? কেমন যেন ধন্দ লাগছে। জরুর ডালমে কুচ কালা হ্যায়। শুক্রবার টুপুররা অছিপুর পৌঁছল বেলা 12:30টায়। বজবজ স্টেশনে নেমে একখানা ভ্যান রিক্সা ধরে বাস রাস্তা বরাবর অছিপুরের বড় বটতলা, সেখান থেকে গঙ্গার দিকে খানিকটা গিয়ে চিনেম্যানতলা। অছিপুরের এই তল্লাটে এখন আর একটা চীনা পরিবারও বাস করে না, তবে একসময় তাদের বসতি ছিল বলে নামটা রয়েই গিয়েছে। অবশ্য কালের বাধা বিঘ্ন পেরিয়ে টিকে আছে এক চীনা মন্দির আর আতসুর সমাধি। মন্দিরের প্রকাণ্ড ফটকটার সামনে এসে ভ্যান রিক্সা দাঁড় করালো মিতিন। আশেপাশের পরিবেশের মাঝে ফটকটা যেন একটু বেমানান, বোঝাই যায় সম্প্রতি তৈরি হয়েছে, তবে নির্মাণশৈলী চীনা ধাঁচের। গেটের মাথায় থাক থাক কাঠের কারুকাজ। গেটের দুদিকের পাঁচিলে বড় বড় দুখানা রঙিন চক্র আঁকা, বোধহয় চীনাদের কোনো বিশেষ প্রতীক। রিক্সা ভাড়া মিটিয়ে মিতিন বলল, আয় চট করে মন্দিরটা দেখে আসি। কুশলের চোখ এদিক ওদিক ঘুরছে, কপাল কুঁচকে বলল, কিন্তু বাকি লোকরা সব কোথায়? চারদিক তো একেবারে শুনশান। যারা আসার তারা ঠিক এসে যাবে, এখনও তো 12টা বাজেনি। আয় আয়, দাঁড়িয়ে থাকিস না। মন্দিরটা দ্রষ্টব্য স্থান হিসেবে এমন কিছু আহামরি নয়। মূল গেট পেরিয়ে ভেতরে গেলে সবুজ গাছপালার মাঝে আর একখানা পাঁচিল, নিতান্ত সাদামাটা চেহারার। পাঁচিলের গায়ে আবার একখানা ছোট্ট গেট, এতই ছোট যে কুঁজো হয়ে ঢুকতে হয় মূল প্রাঙ্গণে। মন্দিরটাও বেশ ছোট। জুতো খুলে টুপুররা দেখে এলো একজোড়া চীনা দেবদেবীর মূর্তি আছে অন্দরে। মিতিন তাদের নামও বলে দিল, ক্ষুদা আর ক্ষুদি। টুপুর বলল, চাইনিজদেরও এমন ঠাকুর দেবতা আছে? আমার ধারণা ছিল না। আমি ভাবতাম চাইনিজ মাত্রই হয় বৌদ্ধ নয় খ্রিস্টান। মিতিন হেসে বলল, ভুলে যাস না টুপুর, চীনারা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম সভ্য জাতি। এদের ইতিহাস প্রায় 7,000 বছরের পুরনো। বুদ্ধদেব জন্মেছেন মাত্র 2,500 বছর আগে, আর যীশুখ্রিস্ট তো সেদিনের লোক, এই তো সবে 2000 পেরোলেন। এদের আগেও তো চীনে দেবদেবী ছিল, পুজো আচ্চার চল ছিল। তাদের সবাই পরে বৌদ্ধ খ্রিস্টান হয়ে গিয়েছে ধরে নিচ্ছিস কেন? কুশল ফুট কাটল, চীনে তো মুসলমানও আছে। অবশ্যই, ইনফ্যাক্ট যে চীনা অভিযাত্রী কলম্বাসের আগে আমেরিকায় গিয়েছিলেন, অ্যাডমিরাল জিং, তিনিই তো মুসলিম ছিলেন। তার মূল নাম মা শান পাও। টুপুরের চোখ প্রায় কপালে। তুমি জানলে কি করে? তোর পার্থমেশর ইনফরমেশান। সেও এখন তোর বাবার মতো ইন্টারনেটে চীনা ইতিহাস ঘাঁটছে। কথার মাঝেই বাইরে একটা গাড়ির আওয়াজ। টুপুর উৎকর্ণ হয়ে বলল, ওই বোধহয় লিয়াংরা এসে গেল, নাকি স্বপন দত্ত? গাড়ির শব্দ মন্দির অতিক্রম করে গঙ্গার দিকে যাচ্ছে। টুপুর আর কুশল দৌড়ে দেখতে যাচ্ছিল। মিতিন বলল, দাঁড়া, ছটফট করিস না, গেটের সামনে যাই চল। বড় ফটকটা থেকে গঙ্গার দিকে তাকালে চোখে পড়ে এক অর্ধ চন্দ্রাকৃতি কাঠামো, লালচে ইটের। তার পাশে গিয়ে দাঁড়িয়েছে গাড়িটা, বিদেশি গাড়ি, সাদা রঙের। কুশল জিজ্ঞেস করল, গাড়িটা ওখানে গিয়ে দাঁড়ালো কেন? মিতিন বলল, ওটাই তো আতসুর সমাধি। টুপুর বলল, গাড়িটা চেনা চেনা লাগছে না? মিতিন গম্ভীর স্বরে বলল, লোকটাকেও চেনা লাগবে। হুটোপাটি না করে আস্তে আস্তে আমার সঙ্গে আয়। দুপাশে ইটভাটি, মধ্যিখান দিয়ে রাস্তা। 2-4 পা এগোতে না এগোতে দেখা গেল গাড়ি থেকে নামছে একটা লোক, সোজা ঢুকে গেল সমাধিক্ষেত্রের ভিতরে। পরক্ষণে হনহনিয়ে বেরিয়ে এসে উঠে পড়েছে গাড়িতে।
টুপুর প্রায় চেঁচিয়ে উঠল, আরে এ তো। চুপ, শব্দ করিস না, শুধু দেখ কি হয়। আতসুর সমাধিকে পাক্ষে গঙ্গার ধারের বিশাল বটগাছটার পাশ দিয়ে বেরিয়ে এলো গাড়িটা, ফিরছে রীতিমতো স্পিড তুলে। টুপুর কুশলকে হতবাক করে দিয়ে মিতিন আচমকা এক অদ্ভুত কাণ্ড করে বসল। রাস্তার একদম মাঝখানে গিয়ে দুহাত তুলে দাঁড়িয়ে পড়েছে। ঘ্যাঁচ করে ব্রেক কষল গাড়ি। ড্রাইভারের সিটে পরিচিত মুখ, অধ্যাপক তরুণ বসু। তরুণবাবু জানলা দিয়ে মাথা বাড়ালেন, আমতা আমতা করে বললেন, কি ব্যাপার, আপনারাও এখানে? গাড়ির বনেটে ভর দিয়ে দাঁড়ালো মিতিন। বাঁকা সুরে বলল, যাক, সুবুদ্ধির উদয় হয়েছে তাহলে। আমার ওপর দিয়ে অন্তত গাড়িটা চালিয়ে দেননি। তরুণবাবুর সৌম্য মুখে অমায়িক হাসি। এ কী কথা, চাপা দেব কেন? কারণ চাপা দেওয়ার অভ্যাসটা যে আপনার আছে। মিস্টার জিএনের ডেড বডির ওপর দিয়ে গাড়ি চালাতে তো আপনার হাত কাঁপেনি। এসব কি বলছেন আপনি? তরুণবাবু দরজা খুলে নামলেন। হতভম্ব স্বরে বললেন, আপনার কথার মাথামুন্ডু তো কিছুই বুঝতে পারছি না। শেষ পর্যন্ত ফাঁদে পা দিয়ে ফেললেন প্রফেসর সাহেব। মিতিনের ঠোঁটে ব্যঙ্গের হাসি। কাগজ পড়ে মিস্টার জিএনের কাছ থেকে হাতানো ম্যাপটার ওপর আস্থা রাখতে পারলেন না তো যাচাই করতে চলে এলেন? কি যা তা বলছেন? তরুণবাবুর মুখ লাল হয়ে গিয়েছে। আপনারা এখানে যে কারণে এসেছেন আমিও সেই কারণেই এসেছি, একটা হিস্টোরিক্যাল ঘটনার সাক্ষী হতে। নাথিং মোর, নাথিং লেস। ম্যাপ হাতানো ফাতানো এসব আবার কী ধরনের অ্যালিগেশন? কিছুই বুঝতে পারছেন না তাই তো? তরতর পায়ে এগিয়ে গিয়ে গাড়ির দরজা আটকে দাঁড়ালো মিতুন। হাত উল্টে বলল, বেশ, থানায় চলুন তাহলে, ওখানে অভিযোগটার ফ্যাসলা হয়ে যাক। ইউ আর গোয়িং টু ফার। তরুণবাবু গড়গড় করে উঠলেন। জানেন আপনি কার সঙ্গে কথা বলছেন? ভালো মতোই জানি। মিতিনের স্বরও রুক্ষ হলো। একজন জঘন্য খুনির সঙ্গে। নিজেকে আরও বিখ্যাত করার জন্যে মিস্টার জিএনের মতো সরল আলাভোলা বন্ধুকে যিনি অনায়াসে হত্যা করতে পারেন। আমি খুন করেছি? রেকর্ড তো তাই বলছে। কিসের রেকর্ড? আপনার কর্মকাণ্ডের। ওই দিন 4:30 সময় আপনার গাড়ি এসে দাঁড়ালো ন্যাশনাল লাইব্রেরির গেটে। আপনারই অনুরোধে ম্যাপটা আপনাকে দেখানোর জন্যে সেখানে তখন অপেক্ষা করছিলেন মিস্টার জিএন। তাকে গাড়িতে তুলে নিয়ে আপনি সোজা চলে এলেন প্রিন্সেপ ঘাটে। গঙ্গার ধারে বসে ভালো করে দেখলেন ম্যাপটা। তারপর কথাবার্তা বলে বুঝে নিতে চাইলেন টাকার বিনিময়ে মিস্টার জিএন আপনাকে ম্যাপটি দেবেন কি দেবেন না। যখন দেখলেন মিস্টার জিএন কোনো প্রলোভনেই রাজি হবেন না, তখন আপনি চরম পন্থাটি বেছে নিলেন। তরুণবাবু বিদ্রূপের স্বরে বললেন, কীরকম? লোহার রড মেরে জিএনের মাথা দুফাঁক করে দিয়ে হেঁচড়োতে হেঁচড়োতে এনে রাস্তায় ফেলে দিলাম, তারপর গাড়ির চাকায় তাকে পিষে দিলাম এবং গঙ্গার ধারের কোনো জনপ্রাণীর সেটি চোখে পড়ল না, তাই তো? সরি, গল্পটা কিন্তু আপনার জমছে না। না জমাটাই তো স্বাভাবিক। মিতিন মৃদু হাসল। কারণ ওই পদ্ধতিতে মার্ডার করে তো মোটা বুদ্ধির ক্রিমিনালরা। আপনার মোডাস অপারেন্ডিটা একটু সূক্ষ্ম। কীরকম? আপনি হাসি মুখেই ফিরলেন গাড়িতে, মিস্টার জিএনকে পাশে বসালেন, কিন্তু গাড়ি কিছুতেই স্টার্ট হলো না। নেমে বনেট খুলে গাড়ির ইঞ্জিন পরীক্ষা করতে লাগলেন। মিস্টার জিএনকেও ডাকলেন পাশে। অথবা কৌতূহলবশত মিস্টার জিএন নেমে এসে থাকতে পারেন। আপনি মিস্টার জিএনকে বললেন ঝুঁকে ইঞ্জিনের ভেতরের কিছু একটা দেখার জন্যে। মিস্টার জিএন নিচু হওয়া মাত্র আপনি গাড়ির টুলবক্সে স্প্যানার দিয়ে মিস্টার জিএনের মাথার পিছনে মোক্ষম আঘাত। চলন্ত গাড়ি বা দূরের কোনো পথচারী সন্দেহ করার কোনো সুযোগই নেই এখানে। তার উপর তখন সন্ধ্যা নেমেছে। মিস্টার জিএন মারা গেছে কি না নিশ্চিত হতে না পেরে দ্রুত তার উপর দিয়ে গাড়িটা চালিয়ে বেরিয়ে গেলেন। অবশ্যই ম্যাপ আর মোবাইল তার আগেই আপনার কবজায় এসে গিয়েছে। এই গল্পটা জমছে কি? ফালতু স্টোরি শোনার আমার সময় নেই। তরুণবাবুর স্বরে বিরক্তি ঝরে পড়ল। যত সব আষাঢ়ে কল্পনা। আমার সঙ্গে জিএনে সেদিন দেখাই হয়নি। সরুন, যেতে দিন। দাঁড়ান। মিতিনের গলা অস্বাভাবিক রকমের কঠিন। আপনি যে সেদিন দুপুর 1:30টায় মিস্টার জিএনকে কল করেছিলেন সেটা কিন্তু ডিটেক্ট করা গেছে। বাজে কথা। আমি জিএনকে সেদিন ফোনই করিনি। আপনার মোবাইল থেকে আপনি ফোনটা করেননি, বাড়ির ল্যান্ডলাইন থেকেও নয়। মিতিনের ঠোঁটে ফের এক টুকরো হাসি। ফোনটা আপনি করেছিলেন চিড়িয়াখানার সামনে এক এসটিডি আইএসডি বুথ থেকে। মিথ্যে কথা। মিথ্যে কি সত্যি সেটা বুথের ছেলেটাই বলবে। সে কিন্তু আপনার চেহারার বর্ণনা পুলিশকে জানিয়ে দিয়েছে। হতেই পারে না। বুথে তখন কোনো ছেলে ছিলই না, শুধু একজন মহিলা। বেফাস কথাটা ঠিকরে বেরোতেই তরুণবাবুর বাকরোধ সহসা। মুখ পলকে ফ্যাকাশে ফ্যালফ্যাল তাকাচ্ছেন। মিতিন দুপা এগিয়ে গেল, ঠান্ডা গলায় বলল, শো,
ফোনটা তাহলে করেছিলেন? তরুণবাবুর ঘাড় আস্তে আস্তে নুয়ে পড়ল। মুখ তুলছেন না আর। বিড়বিড় করে বললেন, বিশ্বাস করুন, আমি ঝিয়েনকে অনেক টাকা অফার করেছিলাম। এমন গোয়ার্তুমি করছিল, ঝপ করে মাথাটা গরম হয়ে গেল। ম্যাপটা পেলে লাভ কি হতো আপনার? ওটা যে কত বড় আবিষ্কার, ইতিহাসের পাতায় আমার নাম লেখা থাকতো। শুধু নিজের নামের জন্যে মিস্টার জিয়েনের মতো একজন ভালো মানুষকে মার্ডার? আপনি তো কিউরিও শপেও গিয়েছিলেন, দোকানের মালিককেই টাকাটা অফার করতে পারতেন। তরুণবাবু চমকে চোখ তুলে তাকালেন। পরক্ষণেই নামিয়ে নিয়েছেন মাথা। নিস্তেজ গলায় বললেন, চীনা ভাষা তো পড়তে পারি না, ওটাই যে মই টংয়ের ম্যাপ নিশ্চিত হব কি করে? বলতে বলতে পাগলের মতো মাথা ঝাঁকাচ্ছেন। দু হাতে মুখ ঢেকে ভেঙে পড়লেন কান্নায়। অন্যায় হয়ে গেছে, ঘোরতর অন্যায় করেছি। আমার পাপের কোনো ক্ষমা নেই। 2-1 সেকেন্ড তাকে দেখে নিয়ে পায়ে পায়ে ইটভাটার দিকটায় গেল মিতিন। চেঁচিয়ে ডাকল, ওসি সাহেব, এবারে আসুন। জনা 5 বন্দুকধারী পুলিশ বেরিয়ে এলো ইটভাটার পেছন থেকে। মিতিনের ইশারায় ঘিরে ফেলেছে তরুণ বসুকে। কুশলের চোখ ছানাবাড়া, টুপুরো তথৈবচ। একটা প্রশ্ন করব মিতিন মাসি? একটা কেন, জটা কুর্সি কর। তুমি গেস করলে কি করে তরুণবাবুর সঙ্গে জিএন আঙ্কেলের অ্যাপয়েন্টমেন্ট ন্যাশনাল লাইব্রেরির সামনেই হয়েছিল? জলের মতো সোজা। ন্যাশনাল লাইব্রেরি ছিল ওদের ইউজুয়াল মিটিং প্লেস। হঠাৎ অন্য কোথাও যেতে বললে মিস্টার জিএনের মনে সন্দেহ জাগত না? কিন্তু শুধু তরুণবাবুর স্বীকারোক্তিই তো সম্বল। পরে তরুণবাবু ডিনাইও তো করতে পারেন। খুনের প্রত্যক্ষ প্রমাণ কোথায়? সেটা জোগাড় করা কিছু এমন কঠিন নয়। প্রথমত, পুলিশ ওর বাড়ি থেকে ম্যাপটা পেয়ে গিয়েছে, আর জেরার মুখে মার্ডার ওয়েপেনের সন্ধানও উনি দিয়ে দেবেন। আরে বাবা, যতই যা হোক, ভদ্রলোক হার্ডকোর ক্রিমিনাল তো নয়, বেশি চাপ সহ্য করতে পারবেন না। তা বটে। টুপুর মাথা দোলালো, মুচকি হেসে বলল, তবে যাই বলো, ফাঁদটা কিন্তু তুমি জব্বর পেতেছিলে। অবনী ইজি চেয়ারে চোখ কুঁচকে শুনছিলেন মাসি বঞ্ঝির সংলাপ। পুট করে লঘু মন্তব্য ছুড়লেন, জব্বর কি রে? বল নাটকীয়, যবনিকা পতনের আগে চরম ক্লাইম্যাক্স। এছাড়া যে আর উপায় ছিল না অবনীদা। আমার 3 সাসপেক্টই অত্যন্ত সম্মানীয় ব্যক্তি। তাদের কারোর সঙ্গেই এমন কিছু আচরণ করা সম্ভব ছিল না যাতে তারা ক্ষুণ্ণ হন। অথচ আমাকে বিড়ালটাও ধরতে হবে। তবে হ্যাঁ, কেসটা নিয়ে 2-4 পা এগিয়েই টের পেলাম সন্দেহটা এক জায়গায় ঘনীভূত হচ্ছে। 3 জনের মধ্যে একমাত্র তরুণবাবুই সেদিন দুপুর থেকে ন্যাশনাল লাইব্রেরিতে ছিলেন। যে বুথ থেকে ফোন করা হয়েছে সেটাও ন্যাশনাল লাইব্রেরির খুব কাছেই। সুতরাং তরুণবাবুরই কল করার সম্ভাবনা সবচেয়ে বেশি। মোবাইল নেটওয়ার্ক থেকেও ইনফরমেশান পাচ্ছি। সেদিন 24 ঘন্টার মধ্যে তরুণবাবুর মোবাইল থেকে মিস্টার জিয়েনকে অন্তত 3টে কল করেছিলেন। মিস্টার জিয়েনের শেষ আউটগোয়িং কলও তরুণবাবুর নাম্বারে। কিন্তু এসবই তো ক্লু, খুনের প্রমাণ নয়। 1000টা খরগোশ জোড়া লাগিয়ে তো একটা ঘোড়া বানানো যায় না। অতএব ছলচাতুরি ছাড়া আর পন্থা কী? পার্থ আর কুশল এক মনে সিঙাড়া খাচ্ছিল, সহেলির হাতে বানানো। একটা গরম সিঙাড়ার কোণ ভাঙতে ভাঙতে পার্থ বলল, আর তাই স্বপন দত্তকে পটপটিয়ে একটা আজগুবি গপ্প বানিয়ে ফেললে এবং অনিশ্চয়বাবুকে জপিয়ে জাপিয়ে সেটা খবরের কাগজে ছাপানোর বন্দোবস্তও হয়ে গেল। সত্যি আইজি সাহেব এই কেসটায় কিন্তু দারুণ সাহায্য করলেন। আমার প্ল্যান মাফিক মন্টুকে অ্যারেস্ট করা থেকে শুরু করে। ওহ, কুশল লাফিয়ে উঠল, মন্টুকে গ্রেপ্তার করানোটা তবে তোমার চাল? ইয়েস মাই ডিয়ার ইয়ং ম্যান। কারণ তখনও তো আমি বুঝতে পারছি না খুনি কতটা ডেঞ্জারাস। মন্টু যে লোকটাকে দেখেছিল সেই লোকটাই যদি আলটিমেটলি খুনি হয় তবে সে তো হবে খুব মূল্যবান সাক্ষী। অতএব খুনি তাকে টার্গেট করতেই পারে। তাই মন্টুর সিকিউরিটির কথা ভেবেই, ইনফ্যাক্ট নিরাপত্তার ব্যাপারটা আমি আগাগোড়াই মাথায় রেখেছি, যার জন্যে স্বপন দত্ত বা লিয়াংদের আমি চিনেম্যান তলায় যেতে দিইনি। তবু মন্টু বেচারাকে মিছিমিছি হাজতবাদ করতে তো হলো। দূর, পরদিনই তো ওকে ছেড়ে দেওয়া হয়েছে। মন্টু এখন মেদিনীপুরের গ্রামে নিজের দেশে। খবর না পাওয়া পর্যন্ত ওর কলকাতামুখো হওয়া মানা আছে। সহেলি আরও 1 প্লেট সিঙাড়া নিয়ে ঢুকেছেন ঘরে। আঁচলে মুখ মুছতে মুছতে বললেন, হ্যাঁ রে, লিয়াংয়ের বাবা ম্যাপখানা শেষ পর্যন্ত হাতে পেলেন? পেয়ে যাবেন। পুলিশ আর কোর্টের কিছু ফর্মালিটি আছে, হয়ে গেলেই ওর জিম্মায় দিয়ে দেওয়া হবে। আহা, ওদের মুন ফেস্টিভ্যালের আগে পেয়ে গেলে খুব ভালো হয়। লিয়াংয়ের কাকার ইচ্ছেটা পূরণ হয় তাহলে। দেখা যাক। মিতিন সিঙাড়ায় কামড় দিল। তবে লিয়াংয়ের বাবা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ম্যাপটা উনি নিজের কাছে রাখবেন না। কেসের ঝামেলা মিটলেই ম্যাপখানা উনি চীনা দূতাবাসে দিয়ে দেবেন।
খুব ভালো ডিসিশান। অবনী সোজা বলল, ওই ম্যাপ তো চীনের জাতীয় সম্পত্তি, চীনের কোনো সংগ্রহশালাই ওর উপযুক্ত স্থান। পার্থ বলল, ভাবতে খুব আশ্চর্য লাগে তাই না? ওরকম একটা ইম্পর্ট্যান্ট জিনিস বজবজে কোনো এক দত্ত পরিবারে 200 বছর ধরে অবহেলায় পড়েছিল। অবাক কাণ্ড তো বটেই। সেই কবে 15th সেঞ্চুরির গোড়ায় অ্যাডমিরাল জেং রাজার হুকুমে নৌকো টৌকো সাজিয়ে সমুদ্র যাত্রায় বেরিয়ে পড়লেন। নৌকোয় বসে শিল্পী মো ই টং আঁকলেন পৃথিবীর ম্যাপখানা। রাজরোষে পড়ে সেই ম্যাপ চলে গেল লোকচক্ষুর আড়ালে। তারপর ঘুরপাক খেতে খেতে প্রায় 400 বছর পর ম্যাপ চলে এলো আমাদের দক্ষিণ 24 পরগনার বজবজে, সেখান থেকে বাঙালিবাবুর হাতে। পার্থ বলল, ভাগ্যিস বাঙালিবাবুটির বংশধর ওয়াল হ্যাঙ্গিং ভেবে ম্যাপটাকে দোকানে ঝুলিয়েছিল, জঞ্জাল মনে করে ফেলে দেয়নি। এবার সেই ম্যাপের দৌলতে ক্রিস্টোফার কলম্বাসের আমেরিকা আবিষ্কারের মিথের যে কী দশা হবে। যাক, আমেরিকা আবিষ্কার নিয়ে পণ্ডিতরা যত পারেন চুল ছিঁড়ুন এখন। মিতিন আর একখানা সিঙাড়া তুলে নিল। মিস্টার ঝিয়েনের কেসটা থেকে আমার কিন্তু বেশ লাভ হলো। মোটা টাকা পেলি বুঝি? সহেলির প্রশ্ন ধেয়ে এলো। কত রে? টাকা নয় দিদি, জ্ঞান ভাণ্ডারটা বাড়ল। চীনাদের সম্পর্কে আরও কত কিছু জানলাম। কি জানলে? পার্থ চোখ সরু করল। বলো তো, চীনাদের এখন কোন বছর চলছে? ভেরি এলিমেন্টারি কোয়েশ্চেন। এটা কুকুরের বছর। গত বছরটা ছিল মোরগের, তার আগেরটা বাঁদরের। এছাড়াও আছে ইঁদুর, ষাঁড়, সাপ, বাঘ, খরগোশ, ড্রাগন, ভেড়া, শুয়োর, ঘোড়া। মোট 12টা জন্তুর নামে 12টা বছর। চাইনিজ ক্যালেন্ডারে 12 বছর পর পর সেম জন্তুর টার্ন আসে। কি ঠিক বলছি তো? মিতিনের তুরন্ত জবাবে পার্থ থতমত। আমতা করে বলল, জানো তাহলে? বলো দেখি, ড্রাগন বোট উৎসব কবে হয়? চীনাদের 5ম চান্দ্রমাসের 5ম দিনে। আর লণ্ঠন উৎসব 1ম চান্দ্রমাসের পূর্ণিমার দিন। মিতিন মিটিমিটি হাসছে। ইন্টারনেট ঘেঁটে খুব চীন বিশারদ হয়েছ দেখছি। এবার তুমি বলো তো, চীনারা কেন মৃতদেহ সমাধি দিতে যাওয়ার সময় চটের পোশাক পরে? কেন বলো তো? বিয়ের কোণে কেন 7 রঙের 7টা ফিতে গরম জলে ডুবিয়ে স্নান করে বুঝি? স্নান সেরে বিয়ের কোণে কেনই বা পান্তা ভাত আর হাফ বয়েল ডিম খায় সত্যি? কেন ড্রাগন উৎসবের দিন বাঁশপাতার বালিশের মধ্যে চাল ডাল সেদ্ধ করে নদীতে ভাসিয়ে দেয় চীনারা? জানি না তো, আমিও জানি না। অথচ জানা আমাদের উচিত ছিল। কলকাতায় এত চাইনিজদের বাস 2-4 দিনের নয়, সেই ওয়ারেন হেস্টিংসের আমলের থেকে। অথচ তাদের সম্পর্কে জানতে গেলে আমাদের ইন্টারনেট ঘাঁটতে হয়। অবনী বললেন, সত্যি আমরা বাঙালিরা বড় বেশি আত্মকেন্দ্রিক। আমাদের মনের জানলাটা আরও খোলা দরকার। মাসি, মেসো আর বাবা বকবকম করেই চলেছেন। সহেলি ফুট কাটছেন মাঝে মাঝে। কুশলও কথা বলছে টুকটাক। একমাত্র টুপুরি যা আনমনা, তার মন চলে গিয়েছে এই শহর পেরিয়ে অনেক দূরে। গাঢ় নীল মহাসাগরের বুকে দুপাশে ঢেউ তুলে সমুদ্র ভেঙে তরতর করে এগিয়ে চলেছে সার নৌকা। প্রকাণ্ড নৌকার পাটাতনে দাঁড়িয়ে আছেন এক চৈনিক যোদ্ধা। তার মাথায় শিরস্ত্রাণ, বুকে বর্ম, কোমরে তলোয়ার। দূরের দিকে স্থির তাকিয়ে আছেন সেই যোদ্ধা। পাশে এক মগ্ন শিল্পী তুলট কাগজে ছবি আঁকছেন পৃথিবীর। ওই শিল্পী কি জানতেন প্রায় 600 বছর পর ওই ম্যাপখানার জন্যে প্রাণ দিতে হবে এক গবেষককে? আঙ্কেল ঝিয়েনকে দেখেনি টুপুর, তবু তার জন্য হঠাৎই খুব কষ্ট হচ্ছিল টুপুরের। কান্না পাচ্ছিল। কেন যে ম্যাপটার কথা বন্ধুদের বলতে গেলেন? কোনো মানে হয়? সবার অলক্ষ্যে চোখের কোলটা মুছে নিল টুপুর। নমস্কার।